বাংলাদেশ নৌবাহিনী ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশ নৌবাহিনী আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। স্বাধীনতা যুদ্ধের সময় কিছু সংখ্যক নাবিক ও তরুণ মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে গড়ে তোলা নৌ কমান্ডো দল এবং মাত্র ২টি গান বোর্ড পদ্মা ও পলাশ এর প্রত্যক্ষ অংশগ্রহণ এবং তাদের দ্বারা পরিচালিত অপারেশনসমূহ বাংলাদেশ সর্বাধীনতা অর্জনকে ত্বরান্বিত করে। কালের পরিক্রমায় ও বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শিতা ও ঐক্লান্তিক প্রচেষ্টায় বাংলাদেশ নৌবাহিনী আজ ত্রিমাত্রিক নৌবাহিনীতে পরিণত হয়েছে। বাংলাদেশ নৌবাহিনীর দেশ গঠন ও দেশের অখণ্ডতা রক্ষার, বিশেষ করে মিয়ানমার ও ভারতের কাছ থেকে যথাক্রমে বিগত ২০১২ সালে মিয়ানমার, ২০১৪ সালে ভারতের সাথে সমুদ্র সীমানা বিষয়ে আন্তর্জাতিক আদালতে ঐতিহাসিক রায়ের অর্জিত সমুদ্র জয় এর মাধ্যমে প্রাপ্ত ১,১৮,৮১৩ বর্গ কিলোমিটার সমুদ্র সীমা এবং এই এলাকায় অবস্থিত সকল বন্দর স্থাপনার সার্বক্ষণিক নিরাপত্তায় নিয়োজিত রয়েছে। আন্তর্জাতিক জলসীমানায় বাংলাদেশের অধিকার সুনিশ্চিত করার ক্ষেত্রে বাংলাদেশ নৌবাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। যুদ্ধকালীন সমুদ্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠাতা, অপারেশন পরিচালনা করা, শান্তিকালীন সার্বক্ষণিক উপস্থিতির মাধ্যমে বাংলাদেশ সমুদ্রসীমায় সার্বভৌম নিয়ন্ত্রণ সংবদ্ধ করা, বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা এবং পরিবেশ দূষণ প্রতিরোধে সমুদ্রের টহল প্রদান, মৎস্য সম্পদ রক্ষা, চোরাচালান প্রতিরোধ, জলদস্যু প্রতিরোধ, দমন এবং তেল ও গ্যাস সম্পদের নিরাপত্তা বিধান, আইন শৃঙ্খলা রক্ষার, অবৈধ অস্ত্র উদ্ধার, সমুদ্রের উদ্ধার অভিযান, এভাকুয়েশন, রেস্কিউ অপারেশন ইত্যাদি পরিচালনা করাই বাংলাদেশ নৌবাহিনীর দায়িত্বসমূহের অন্যতম। এছাড়াও আন্তর্জাতিক পরিমণ্ডলে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন, আন্তর্জাতিক ও আঞ্চলিক জোটের সঙ্গে অপারেশন, বহুজাতিক প্রশিক্ষণ মহড়া ইত্যাদিও বাংলাদেশ নৌবাহিনী অংশগ্রহণ নিঃসন্দেহ প্রশংসার দাবিদার। চলুন এক নজরে বাংলাদেশ নৌবাহিনীর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নেওয়া যাক। তার আগে আপনি যদি এমআরআইস ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে আপনি নতুন নতুন ভিডিও পেতে পারেন। বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক পদের লিখিত এবং আইকিউ পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো। অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। বীর শ্রেষ্ঠ দিয়ে শুরু করি। বাংলাদেশ নৌবাহিনীর একমাত্র বীর শ্রেষ্ঠ কে? তো একমাত্র বীর শ্রেষ্ঠ হচ্ছে মোহাম্মদ রুহুল আমিন। দ্বিতীয় প্রশ্ন, বাংলাদেশ নৌবাহিনীর প্রতীক কী? নৌবাহিনীর প্রতীক হচ্ছে কাছি বিশিষ্ট নৌয়ের ওপর শাপলা। তো ৩ নম্বর প্রশ্ন, বাংলাদেশ নৌবাহিনীর স্লোগান কী? উত্তর হচ্ছে শান্তিতে সংগ্রাম, সমুদ্রে দুর্জয়। চতুর্থ প্রশ্ন, বাংলাদেশ নৌবাহিনীর প্রথম রণতরীর নাম কী? তো উত্তর হচ্ছে বিএনএস পদ্ম। পঞ্চম প্রশ্ন, বাংলাদেশ নৌবাহিনীর সর্বোচ্চ পদ কী? তো সর্বোচ্চ পদ হচ্ছে অ্যাডমিরাল অব দ্য ফ্লিট। তো এই প্রশ্নটা আপনার ভাইভাতে আসে, এই প্রশ্নটা আপনারা অবশ্যই নোট করে রাখবেন। ষষ্ঠম প্রশ্ন, বর্তমানে নৌবাহিনীর প্রধানের পদবি কী? নৌবাহিনীর প্রধানের পদবি হচ্ছে ভাইস অ্যাডমিরাল। বাংলাদেশ নৌবাহিনীর প্রতিষ্ঠাতা কবে? তো ৯ নভেম্বর ১৯৭১ এরপর ১৯৭২ সালে ১০ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়। তো পরবর্তী প্রশ্ন, বাংলাদেশ নৌবাহিনীর সদর দপ্তর কোথায়? তো সদর দপ্তর হচ্ছে বনানী, ঢাকায়। এরপর প্রশ্ন, আইএসএসবি কী? তো এখানে উত্তর হচ্ছে সামরিক বাহিনীতে নিয়োগ ও বাছাই বোর্ড। তো এই প্রশ্নটা ভাইভাতে আসে, আইএসএসবি কী? বাংলাদেশ সেনাবাহিনীর সদর দপ্তর কোথায়? তো বাংলাদেশ সেনাবাহিনীর সদর দপ্তর হচ্ছে ঢাকায়। পরবর্তী প্রশ্ন, বাংলাদেশ নৌবাহিনীর সদর দপ্তর কোথায়? তো উত্তর হচ্ছে ঢাকায়। বাংলাদেশ নৌবাহিনীর প্রধান কে? তো ভাইস অ্যাডমিরাল মোহাম্মদ ফরিদ হাবিব। বাংলাদেশ বিমান বাহিনীর সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে ঢাকায় অবস্থিত। বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান কে? তো এয়ার মার্শাল মোহাম্মদ এনামুল বারী। ১২ জুন ২০১২ সালে এটা।
প্রথম বাঙালি মুসলিম বিমান সেনা কে ছিলেন? তো খুব একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রথম বাঙালি মুসলিম বিমান সেনা কে ছিলেন? তো উত্তর হচ্ছে স্কোয়াড্রন লিডার আফাজুর রহমান। সো পরবর্তী প্রশ্ন, বাংলাদেশ প্রথম প্রধান সেনাপতি কে? তো প্রথম সেনাপতি হচ্ছে এম.এ.জি. ওসমানী। এরপর পরবর্তী প্রশ্ন, বাংলাদেশের সামরিক সদর দপ্তর কোথায়? তো কুমিটোলায় এই সদর দপ্তরটি অবস্থিত। তো ভিডিওটি দেখার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এমআরআইস ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। মূলত এখানে বিভিন্ন ধরনের সরকারি চাকরি এবং বিভিন্ন ধরনের প্রশ্নর সলিউশন দেওয়া হয়। এবং আরও একটি সুখবর হচ্ছে যে যারা এমআরআইস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব রয়েছেন বা করে রেখেছেন তাদের মধ্যে 20 জনকে ডিফেন্স সম্পর্কিত 20টি বই প্রদান করা হবে 20 জন আলাদা আলাদা মেম্বারকে। সো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এমআরআইস ইউটিউব চ্যানেলটি, হতে পারেন আপনি 20 জনের একজন। বাংলাদেশের প্রথম মহিলা ব্রিগেডিয়ার কে? তো বাংলাদেশ প্রথম মহিলা ব্রিগেডিয়ার হচ্ছে সুরাইয়া রহমান। সেনা নৌ ও বিমান বাহিনীর সম্মিলিত দলের নাম কি? তো সেনা নৌ বিমান বাহিনীর সম্মিলিত দলের নাম হচ্ছে টাস্ক ফোর্স। তো আবারও উত্তরটি বলতেছি, টাস্ক ফোর্স হচ্ছে সেনা নৌ বিমান বাহিনীর সম্মিলিত একটি দল। বাংলাদেশের রাইফেলস এর গোড়াপতন হয়েছিল কবে? তো 1975 সালে এই রাইফেলসের গোড়াপতন হয়। বাংলাদেশ রাইফেলসের পূর্ব নাম কি? তো রাইফেলসের পূর্ণ নাম হচ্ছে রামগড় লোকাল ব্যাটালিয়ন। বাংলাদেশ পুলিশ প্রশাসন চলে কোন রেগুলেশন দ্বারা? তো 1861 সালে রেগুলেশন দ্বারা পুলিশ প্রশাসন চলে। বাংলাদেশের মহিলা পুলিশ নিয়োগ কবে থেকে শুরু হয়? 1976 সাল থেকে মহিলা পুলিশের নিয়োগটি শুরু হয়ে থাকে। উপমহাদেশের কবে পুলিশ সার্ভিস চালু হয়? তো 1861 সালে উপমহাদেশে পুলিশ সার্ভিস চালু হয়। সো সেনাবাহিনী, নৌবাহিনী, পুলিশ এবং বিমান বাহিনী সম্পর্কিত চূড়ান্ত সাজেশন পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে বিকাশ, নগদ, সেন্ড মানি করলে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে পিডিএফটি স্বল্প মূল্যে পেয়ে যাবেন। পিডিএফটির মূল্য হচ্ছে 100 টাকা, তাই যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ নাম্বারে। বাংলাদেশ নৌবাহিনীর প্রথম রণতরীর নাম কি? উত্তর হচ্ছে বিএনএস পদ্ম। বাংলাদেশ নৌবাহিনীর প্রতীক কি? উত্তর হচ্ছে রণতরী। তো প্যারাশুটের মাধ্যমে ধ্বংসপ্রাপ্ত বিমান থেকে অবতরণকে কি বলে? তো বেল আউট বলা হয়। প্যারাশুটের মাধ্যমে যে ধ্বংসপ্রাপ্ত বিমান অবতরণ করা হয় তাকে বেল আউট বলে। সো সোর্স অব অনার সম্মান কাদের প্রদান করা হয়? উত্তর হচ্ছে সেনাবাহিনীর শ্রেষ্ঠ ক্যাডেটদের। বাংলাদেশের বর্তমানে প্রতিরক্ষা মন্ত্রণালয় কার অধীনে চলে? তো বাংলাদেশ প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর অধীনে চলে। এরপর বাংলাদেশে নিয়মিত সেনাবাহিনী কবে গঠিত করা হয় বা গঠন করা হয়? 21 নভেম্বর 1971 সালে নিয়মিত সেনাবাহিনী গঠন করা হয়। বাংলাদেশের এয়ার কোর্স ট্রেনিং একাডেমি কোথায় অবস্থিত? খুব একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাংলাদেশের এয়ার কোর্স ট্রেনিং তো এখানে যশোরে অবস্থিত। বাংলাদেশের মিলিটারি একাডেমি কতটি ও কোথায়? তো একটি হচ্ছে চট্টগ্রামের ভাটিয়ারীতে। এরপর প্রশ্ন, বাংলাদেশে নেভাল একাডেমি কতটি এবং কোথায়? তো নেভাল একাডেমি একটি, চট্টগ্রাম পতেঙ্গায়। বাংলাদেশ মেরিন একাডেমি কতটি এবং কোথায়? একটি, এটা হচ্ছে চট্টগ্রামের জলদিয়া। তো এই প্রশ্নগুলো পিডিএফে আপনারা পেয়ে যাবেন। হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে অবশ্যই আপনাকে পিডিএফটি দেওয়া হবে খুব স্বল্প মূল্যে। আর যারা এমআরআইস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। প্রশ্ন, বাংলাদেশের পুলিশ একাডেমি কতটি ও কোথায়? তো একটি, রাজশাহীর সারদায়। আনসার প্রশিক্ষণ কেন্দ্র কোথায় অবস্থিত? শফিপুর, গাজীপুরে এই আনসার প্রশিক্ষণ কেন্দ্রটি অবস্থিত। আমি যখন পুলিশ ছিলাম গ্রন্থটির লেখককে? তো ধীরাজ ভট্টাচার্য এই আমি যখন পুলিশ ছিলাম এই গ্রন্থটির লেখক। বাংলাদেশের বর্তমানে কয়টি পুলিশ রেঞ্জ রয়েছে? তো উত্তর হচ্ছে 6টি পুলিশ রেঞ্জ রয়েছে। আরেকটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, বাংলাদেশ পুলিশ বাহিনীতে ডগ স্কোয়াড কবে গঠিত হয়? 1998 সালে এই ডগ স্কোয়াডটি গঠিত হয়। তো আবারও বলছি, 1998 সালে ডগ স্কোয়াডটি গঠিত হয়। বাংলাদেশের সেনাবাহিনীর সদর দপ্তর ঢাকায় অবস্থিত।
বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান কে? তো জেনারেল ইকবাল করিম ভূঁইয়া। তো 25/6/2012 এই সেনাবাহিনী প্রধান ছিলেন। বাংলাদেশ নৌবাহিনীর সদর দপ্তর কোথায় অবস্থিত? ঢাকায়। সো এরপর যদি আমরা বাংলা অংশে যদি দেখি তাহলে দেখা যাচ্ছে যে ব্যঞ্জন ধ্বনির সংক্ষিপ্ত রূপকে কি বলে? তো এখানে 4টা অপশন দেওয়া আছে, রেফ, হসন্ত, কার, ফলা। তো উত্তর হচ্ছে ফলা। এরপর পরবর্তী প্রশ্ন, ভুল বানান কোনটি? তো ভুবন, অন্তরাস, মুহূর্ত এবং অদ্ভুত। তো এই 4টির মধ্যে সঠিক হচ্ছে ভুবন। তো উত্তর হবে ভুবন। তো এরপর তৃতীয় প্রশ্ন, শুদ্ধ বানান কোনটি? তো এখানে দেখা যাচ্ছে 4টি অপশন, শিরোচ্ছেদ, শিরোচ্ছেদ, শিরোচ্ছেদ। তো এখানে 4টির মধ্যে একটি বানান শুদ্ধ আছে। তো এখানে শুদ্ধ বানানটি হবে শিরোচ্ছেদ। তো এটি হচ্ছে শুদ্ধ বানান। সো বনৌষধি এর সন্ধি বিচ্ছেদ কি? তো বনৌষধি এর সন্ধি বিচ্ছেদ 4টি অপশন দেওয়া আছে, বন প্লাস ঔষধি, বন প্লাস ঔষধি, তো বনৌ প্লাস ষধি এবং ঘ নম্বরে আছে বন প্লাস ঔষধি। তো এখানে উত্তর হবে বন প্লাস ঔষধি। তো পঞ্চম প্রশ্ন, নিত্য স্ত্রীবাচক শব্দ কোনটি? তো সতীন, সুখ, কনে এবং শিল্পী। তো নিত্য স্ত্রীবাচক শব্দ হচ্ছে সতীন। তো এরপর পরবর্তী প্রশ্ন, সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত। তো সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত। তো এই উক্তিটি কার? রবীন্দ্রনাথ ঠাকুর, কালী প্রসন্ন ঘোষ, গ নম্বর মোহাম্মদ লুৎফর রহমান, ঘ নম্বর প্রমোদ চৌধুরী। তো উত্তর হবে ঘ নম্বর প্রমোদ চৌধুরী। তো আবারও বলছি, সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত। তো এটি প্রমোদ চৌধুরীর একটি উক্তি। এরপর তুমি না বলেছিলে এখানে আসবে। তো এখানে না এর ব্যবহার কি অর্থে? তো না এর ব্যবহার হচ্ছে প্রশ্নবোধক। সো তেপান্তর কোন সমাসের উদাহরণ? তো এখানে 4টি অপশন দেওয়া আছে, কর্মধারায়, অব্যয়ভাব, বহুব্রীহি এবং দ্বিগু। তো এখানে তেপান্তর হচ্ছে দ্বিগু সমাসের উদাহরণ। সো বুঝে শুনে উত্তর দাও, নতুবা ভুল হবে। বাক্যটি কোন শ্রেণীর? তো বুঝে শুনে উত্তর দাও, এই বাক্যটি কোন শ্রেণীর? তো যৌগ, মিশ্র, জটিল এবং সরল। 4টি অপশন দেওয়া আছে। তো বুঝে শুনে উত্তর দাও, তো এর অ্যান্সার হবে যৌগিক। এরপর আমরি বাংলা ভাষা এ আ দ্বারা কি প্রকাশ পেয়েছে? তো আমরি বাংলা ভাষা এ আ দ্বারা প্রকাশ পেয়েছে 4টি অপশন, আশা, অনুগত, আনন্দ এবং আবেগ। সো এখানে আনন্দ প্রকাশ পেয়েছে। শাহনামা গ্রন্থটি কার রচয়িতা? তো শাহনামা গ্রন্থটি 4টি অপশন আছে, আলাওল, খ নম্বর আছে শাহ মোহাম্মদ সগীর, ফেরদৌস এবং বাহুরাম খাঁ। তো বাহুরাম খাঁ, এখানে উত্তর হবে ফেরদৌসি। নৌকায় নদী পার হলাম, এখানে নৌকা কোন কারকে কোন বিভক্তি? তো নৌকায় নদী পার হলাম, এখানে 4টি অপশন দেওয়া আছে, ক কর্মের সপ্তমী, খ কারণের সপ্তমী, গ অধিকরণের সপ্তমী এবং গ হচ্ছে সম্প্রদানের সপ্তমী। করণের সপ্তমী। তো নৌকায় নদী পার হলাম, তো করণের সপ্তমী। এরপর কোনটি মুক্তিযোদ্ধাভিত্তিক উপন্যাস? তো কোনটি মুক্তিযোদ্ধাভিত্তিক উপন্যাস? এখানে অপশন আছে, কাদো নদী কাদো, নেকড়ে অরণ্য, গ হচ্ছে রাঙ্গা প্রভাত, ঘ হচ্ছে প্রদোষে প্রকৃতজন, ঘ হচ্ছে প্রদোষে প্রকৃতজন। তো এখানে উত্তর হবে নেকড়ে অরণ্য। সো নেকড়ে অরণ্য হবে এখানে একটি মুক্তিযোদ্ধাভিত্তিক উপন্যাস। ক্ষুদ্র জাতিগোষ্ঠী নিয়ে লেখা উপন্যাসটি কোনটি? তো এই প্রশ্নগুলো নৌবাহিনী বিভিন্ন পরীক্ষায় এসেছে। তো ক্ষুদ্র জাতিগোষ্ঠী নিয়ে লেখা উপন্যাস কোনটি? তো 23 নম্বরে তৈলচিত্র, কর্ণফুলী, ক্ষুধা ও আশা, ঘ হচ্ছে ধানকন্যা। তো এখানে উত্তর হবে কর্ণফুলী। সো ভিডিওটি দেখার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা যারা আমার এই ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো 15 নম্বর প্রশ্ন, আমার দেখা নয়াচিন কে লিখেছেন? তো আমার দেখা নয়াচিন কে লিখেছেন? এখানে অপশন দেওয়া আছে, মৌলানা ভাসানী, আবুল ফজল এবং শহীদুল্লাহ কায়সার এবং শেখ মুজিবুর রহমান। তো আমার দেখা নয়াচিন লেখক হচ্ছে শেখ মুজিবুর রহমান। তো শেখ মুজিবুর রহমান
এই আমার দেখা নয়া চীন লেখক। আরেকটি প্রশ্ন, রিকশা কোন ভাষা থেকে আগত শব্দ? তো রিকশা কোন ভাষা থেকে আগত শব্দ? চীন, তুর্কি, জাপানি, ফরাসি। তো এখানে উত্তর হবে জাপানি ভাষা থেকে এই রিকশা ভাষাটি আগত হয়েছে। সো এভাবে আমাদের আজকের ক্লাসটি শেষ হয়ে গেল। আশা করি উপরোক্ত প্রশ্নগুলো আপনি আয়ত্ত করতে পেরেছেন। পরবর্তীতে এরূপ আরও প্রশ্ন ও উত্তর নিয়ে হাজির হব আপনাদের মাঝে। তবে এখন আপনাদের কাছে আমার একটি প্রশ্ন হচ্ছে, এই যে যদি গাড়ির ইকুয়েল রাস্তা হয় তাহলে গরু ইকুয়েল কী হবে? সো বিদ্রোহ এটি সাধারণ বুদ্ধিমত্তার বিষয় আইকিউ। এরূপ আইকিউ বাংলাদেশ বিমান বাহিনী এয়ারম্যানস বিমান সেনা পরীক্ষায় এসে থাকে। সো আপনি নৌবাহিনীর বিষয়ে এই প্রশ্নগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন। পাশাপাশি আপনি চেষ্টা করুন, না পারলে আমরা তো আছি, কিছুক্ষণ পর উত্তর জানিয়ে দেওয়া হবে। আপনার জন্য শুভকামনা রইল। নিয়মিত লাইক, কমেন্ট এবং পোস্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।